সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা ভিশনের নিয়মিত আয়োজন রোড টু ভোট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। এই মুহূর্তে আছি আমি নারায়ণগঞ্জের 5 যে সংসদীয় আসন রয়েছে সদর এবং বন্দর মিলিয়ে, সেই আসনের সংসদ সদস্য নির্বাচনের জন্য যারা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে নিয়ে আয়োজন। 3 জন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি পরিচয় করেছি 3 জন প্রার্থীকে। আমার বাদিকে রয়েছেন ABM সিরাজুল মামুন, দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে খেলাফত মজলিসের প্রার্থী। তিনি 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরপর রয়েছেন মাকসুদ হোসেন, যিনি স্বতন্ত্র প্রার্থী, ফুটবল প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবশেষ রয়েছেন তরিকুল সুজন, গণসংহতি আন্দোলনের প্রার্থী, যিনি মাথাল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনার 3 জনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বিএনপি জি। তো আমরা এই নারায়ণগঞ্জ 5-এর সংকট, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আমরা শুরুতেই জানবো আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজল হোসেন পন্টির কাছে। ধন্যবাদ সিকান্দার রহমান ভাইকে। নারায়ণগঞ্জ 5-এ প্রায় 5 লক্ষ ভোটার রয়েছে এবং এই 5 লক্ষ ভোটারের যেই সদর এবং বন্দর 5টি আসনের ভিতরে এটা একেবারে শহরের কেন্দ্রে যেই আসনটি, এটাকে শীতলক্ষ্যা নদী 2 ভাগে বিভক্ত করেছে। এক পারে নারায়ণগঞ্জ সদর, আরেক পাশে বন্দর। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও এখানে কিন্তু কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি এত বছরেও। অনেক হেভিওয়েট প্রার্থী ছিলেন এর আগে এই সব এলাকার এমপি, কিন্তু তারা তেমন কিছুই প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে পারেননি। এই এলাকায় একটি ভালো বিশ্ববিদ্যালয় নেই, একটি মেডিকেল কলেজ নেই, চিকিৎসার ব্যবস্থাও খুব একটা ভালো না, রাস্তাঘাটগুলো খুবই নাজুক এবং একটা শীতলক্ষ্যা সেতুর যে দাবি, সেই দাবি কিন্তু বছরের পর বছর জানিয়ে আসছিলেন বন্দরবাসী। সেই সেতুটি এখনও হয়নি। সর্বশেষ সেতুর কাজ শুরু হলেও সেটা করেছে সিটি কর্পোরেশন। এছাড়া বন্দর একেবারে অবহেলিত এলাকা, অথচ ঢাকা থেকে খুব কাছে এই বন্দরের অবস্থান। একই কথা বলতে পারি আমি নারায়ণগঞ্জ সদরের ক্ষেত্রে। একটি মাত্র সড়ক এই সদর এলাকায়, যেটা বিবি রোডের, খুব বড় না, কিন্তু এইখানেই হকার এবং অটো চালকদের দিয়ে যেই অবস্থা শহরের, আসলে মানুষ একেবারে নাভিশ্বাস উঠে গেছে। তারা অতীতেও অনেক প্রতিশ্রুতি পেয়েছে, এই চাঁদাবাজি কমবে, এই ফুটপাত দখলমুক্ত হবে, কিন্তু কিছুই হয়নি। উপরন্তু দিনকে দিন বাড়ছে। মানুষ আসলে পরিবর্তন চায়, মানুষ প্রতিশ্রুতি চায় না। কারণ ঘুরে ফিরে কিন্তু সেই একই প্রতিশ্রুতি প্রার্থীরা দিচ্ছেন, যে তারা মেডিকেল কলেজ করে দিবেন, হাসপাতাল করে দিবেন, যেটা বহু বছর থেকেই মানুষ শুনে আসছে, কিন্তু এগুলোর কোনো কিছুই বাস্তবায়ন হয়নি। এবং ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও উন্নয়ন বঞ্চিত এবং দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখা আমাদের এই নারায়ণগঞ্জ কিন্তু অবহেলিতই রয়ে গেছে। এবং এই জায়গার ভোটাররাও আসলে এই জিনিসটি উপলব্ধি করতে পারছেন, যার ফলশ্রুতিতে তারা সামনের নির্বাচনে মুখিয়ে আছেন ভোট দেওয়ার জন্য এবং একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার প্রত্যাশায়। জি, ধন্যবাদ। আফজল হোসেন পন্টি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে চাই। ABM সিরাজুল মামুন, আমাদের হাতে সময় কম। আপনি জানেন, আপনার যেই প্রশ্নগুলি সবসময় আসে নারায়ণগঞ্জ 5-এর ক্ষেত্রে, যে অনেকেই প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যায়নি। আপনি প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করবেন? অবশ্যই, এটা তো আমি অত্যন্ত দৃঢ়ভাবে কমিটেড যে আমাদের দলের যে ইশতেহার হবে, আমাদের যে অঙ্গীকারগুলো আছে, এগুলো আমাদের আদর্শিক দিক থেকেও আমরা যে আদর্শে বিশ্বাসী, আমাদের যে দল, আমি ব্যক্তি হিসাবে যেভাবে আমি বিশ্বাস করি, এটা তো প্রতিশ্রুতি পূরণ করতেই হবে আমাকে। এটা তো ভেতর থেকে এটা আমি করবো, এটা ইনশাআল্লাহ। জি, আমরা যেতে চাই এখন মাকসুদ হোসেন। মানুষের যে নিত্যদিনের সমস্যা, আপনি এই এলাকার একজন জনপ্রতিনিধি হতে চান, আপনার সমস্যাগুলো আপনি কি নিজে আইডেন্টিফাই করেছেন? কি কি সমস্যা? অবশ্যই সমস্যা, যেমন প্রথমত যানজট, এটা বিরাট একটা সমস্যা। মূলে যেটা আছে সেটা হল শহরের ভিতরে আপনার আশপাশ থেকে যেই এটা আমি যাই হোক, এটা আসলে সমাধান করতে হবে। তরিকুল সুজন, কারা দখল করছে, কারা প্রশ্রয় দিচ্ছে?
অত্যন্ত মানে এই প্রশ্নটা আমাদের নারায়ণগঞ্জের 5-এর জন্য খুবই যৌক্তিক এবং হচ্ছে প্রাসঙ্গিক। আমি মনে করি নারায়ণগঞ্জের এমপিরাই একটা বড় সমস্যা, যারা জনগণের ভোটে নির্বাচিত হন অথবা জনগণ থেকে নানানভাবে ভোট আদায় করে নিয়ে যারা সংসদে যান, তারা নিজেরাই আসলে সমস্যার মূল হোতা, অর্থাৎ এই সমস্ত সমস্যা তারাই তৈরি করেন। আমরা দেখেছি যে নারায়ণগঞ্জের ফুটপাত থেকে শুরু করে নারায়ণগঞ্জের বাস পরিবহন কিংবা এইখানকার চাঁদাবাজি সন্ত্রাসী সমস্তটার আশ্রয় প্রশ্রয় দেন এটা হচ্ছে এমপি। ফলে এই যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, সেটার আমি একটা বড় সমাধান দেখি যদি বাংলাদেশের জনগণের মধ্যে একটা পরিবর্তন আসে, অর্থাৎ যারা এই সন্ত্রাসী করবেন, চাঁদাবাজি করবেন, ভূমিদস্যুতা করবেন এবং নারায়ণগঞ্জকে একটা বসবাসের অযোগ্য শহরে পরিণত করবেন এবং বিপদে পড়লে নারায়ণগঞ্জ ছেড়ে পালাবেন, তারাই আসলে নারায়ণগঞ্জের একটা বড় সমস্যা বলে আমি আইডেন্টিফাই করি। এবং যারা তাদেরকে নির্বাচিত করে, যারা এই নির্বাচিত যারা হন, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করে, লোকবল দেয় এবং এই নির্বাচনগুলিতে কেন্দ্র দখল করে, মাঠ দখল করে, মারধর করে, তারাই কিন্তু পরবর্তীতে গিয়ে হাট ঘাট মাঠ এই সমস্ত চাঁদাবাজি করেন। ফলে আমি পরিষ্কারভাবে মনে করি যে এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার সংকটের মূল জায়গাটা হচ্ছে এমপি গিরি। যারা আগামী দিনে সংসদে আসবেন তাদেরকে এমপি গিরি করলে হবে না, জনগণের সেবা করতে হবে, জনগণের যা তারা প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আমি দৃঢ়ভাবে আপনার তিনজনের বক্তব্য শুনলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি সুশাসনের জন্য নাগরিক সুজন সভাপতি ধীমান সাহা জুয়েল আছেন। ধীমান সাহা জুয়েলের কাছ থেকে আমরা জানতে চাইবো আসলে কোনো আপনার কোনো বক্তব্য আছে কিনা এই প্রার্থীদের কাছে। ধীমান সাহা জুয়েলের কাছে জানতে চাইবো। মাইক্রোফোনটি একটু পৌঁছে দেওয়ার জন্য বলবো। ধীমান সাহা জুয়েলের কাছে মাইক্রোফোনটি পৌঁছে দেওয়ার জন্য বলবো। জি, প্রার্থীদের কাছে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? ধন্যবাদ। আমি ধীমান শাহ জুয়েল, সভাপতি নারায়ণগঞ্জ জেলা সুজন। আমরা প্রার্থীদের কাছে অনেক প্রত্যাশা তো অনেক। নারায়ণগঞ্জে আমরা দীর্ঘদিন দেখেছি নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসের নগরী হিসেবে ছিল। 24-এর পরে আমরা একটু নতুন নারায়ণগঞ্জ দেখতে চাই, যে নারায়ণগঞ্জের সাংসদ যারা হবেন তারা নারায়ণগঞ্জে থাকবেন, নারায়ণগঞ্জে মানুষের কল্যাণে কাজ করবেন। নারায়ণগঞ্জে আজকে আমরা একটি হাসপাতাল দেখছি না ভালো, যেটা আমাদের প্রত্যাশার জায়গা। স্বাস্থ্য খাতে নারায়ণগঞ্জে খুবই অবহেলিত শিক্ষা খাতে অবহেলিত অনেকগুলো বিষয় আমরা আছে যেগুলো আমাদের সাংসদরা সেটা করতে পারেন। আমরা এখানে যে সাংসদদের দেখতে পাচ্ছি তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে একটি সুন্দর বাসযোগ্য নারায়ণগঞ্জ। যে নারায়ণগঞ্জে কোনো প্রশ্ন আছে কিনা আপনার? প্রশ্ন হচ্ছে তাদের যে হলফনামা দেয়া ছিল, সেই হলফনামায় আমরা দেখেছি যে হলফনামার তথ্যের সাথে বাস্তবের অনেক অমিল আছে। একই সাথে আরেকটি বলতে চাই, তাদের যে ইশতেহারের যে বক্তব্য আছে, সেই বক্তব্যগুলো আমরা যেন পুরোপুরি পালন করে, সেই বিষয়ে আমার একটি প্রত্যাশা আছে। জি, উত্তর দেবেন ABM সিরাজুল মামুন। ওনার প্রশ্নটি বুঝতে পেরেছেন আপনি? ওনার প্রশ্ন হচ্ছে যে যেটি আপনারা দিয়েছেন যেই হলফনামা, সেই হলফনামার সঙ্গে বাস্তবের মিল নেই উনি বলছে। আসলে কি বিষয়টি? এটা তো আমি বলতে পারবো না, কারণ আমার তো আপনি স্পেসিফিক কারো কথা বলছেন, হলফনামার কথা স্পেসিফিক বলছে না। তবে ইশতেহারের কথা যদি বলছিলেন যে ইশতেহারে যদি যেটি থাকবে সেটি বাস্তবায়ন করবেন কিনা। ধন্যবাদ। আসলে একটা বিষয় হলো, আওয়াজ তো নাই। জি, আপনি বলেন। একটা বিষয় হলো যে আজকে আমি আমার নির্বাচনী একটা এলাকায় গেলাম, গিয়ে ভোটের কথা বললাম। তো সেই লোকগুলি বলল যে ভাই, এখানে আপনি ভোট পাবেন কিন্তু আমরা কিন্তু কোনো প্রকাশ্যে কাজ করতে পারবো না। না, এখানে আশঙ্কা আছে, হুমকি আছে। এই অবস্থা যদি হয় তাহলে তো ভোটাররা নির্বিঘ্নে কীভাবে ভোট দেবে? এবং এই যে সংখ্যাটা আপনারা একটু তদন্ত করে দেখেন যে নারায়ণগঞ্জে নির্বাচনের যে পরিবেশ, যে কোনো সময় কিন্তু সংখ্যাপূর্ণ
হতে পারে। জি এই বিষয়টা অবশ্যই আপনারা দেখবেন। যে সুষ্ঠু নির্বাচন না হলে তো আর মানুষ ভোট কেন্দ্রে হয়তো ঠিকমতো যাবে না, জি। বা গেলেও তাদের মধ্যে যে আশঙ্কাটা কাজ করছে এটা দূর করা আপনারা একটু তদন্ত করে জি, দেখেন। মাকসুদ হোসেন আপনার কাছে মাইক্রোফোনটা আপনি দেবেন। আপনি যে প্রশ্ন দুটি করেছেন সুজন সভাপতি, এটা জবাবে কি বলতে চান? আসলে উনি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন। এগুলো আমাদের আসলে হরহামেশা আমাদের সমাজে এগুলো আমরা নারায়ণগঞ্জে দেখতেছি। তো আমি ওনার প্রশ্নের জবাবে এটাই বলবো যে আমরা আসলে নারায়ণগঞ্জকে সুন্দর বাসযোগ্য একটি শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আপনিও তো বিভিন্ন এলাকায় প্রচারণায় যান, আপনিও কি সংখ্যা দেখেন কিনা যারা ভোটারদের মাঝে সংখ্যা আছে আমি কিনা? আমি নিজেই কিন্তু বলেছিলাম যে আমাদের নারায়ণগঞ্জে আপনার তেমন কোনো মানে সমস্যা নেই, আমাদের লেভেল ফিল্ডটা ঠিক আছে। কিন্তু গত দিন যাবত আমরা দেখতেছি জি। যে আপনার আমাদের সাধারণ ভোটারদের বা আমাদের কর্মীদেরকে বিভিন্নভাবে মানে বাড়ি বাড়ি যাইয়া তারা হুমকি ধমছে। তরিকুল সুজনের কাছে মাইক্রোফোনটি দিবেন। তরিকুল সুজন, আপনার কাছে একই প্রশ্ন আমি জানতে চাই, ভোটের পরিবেশটা কেমন দেখছেন? আমি বলবো যে ভোটের পরিবেশ অপেক্ষাকৃত এখন পর্যন্ত ভালো, কিন্তু এই 5 নিয়ে একটা শঙ্কা আমাদের মধ্যে জাগে, ভয় আমাদের মধ্যে জাগে। ফলে এই ভয় ভীতি শঙ্কা বাংলাদেশে একটা নির্বাচনী কালচারের অংশ, সেই কালচার থেকে আমরা এখনো পরিবর্তন করতে পারিনি। এইটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। আমি একটু দিমান শাহ জুয়েল যে প্রশ্নটি করলেন সে বিষয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে নির্বাচনী অঙ্গীকারনামা, যে সমস্ত প্রতিশ্রুতি কিংবা যে ইশতেহার আমরা আসলে দিব, সেইটা দেখা যায় যে 5 বছরের জন্য আমরা যে ইশতেহার দেই, নির্বাচিত হয়ে যাওয়ার পরে বহু মানুষ, সাধারণ ভোটাররা মনে করেন ক্যান্ডিডেটরা দ্বিতীয়বার তাদের কাছে দ্বিতীয়বার তাদের কাছে আসেন না। আমি আমার জায়গা থেকে পরিষ্কারভাবে বলতে পারি, আমি ঘোষণা করছি এবং সরকারিভাবে যে ইশতেহারটি প্রশাসন থেকে আয়োজন করবে, সেইখান থেকে আমার পরিষ্কার কথা যে এমপিগিরি করবার জন্য আমরা আসলে নির্বাচন করছি না। এই নারায়ণগঞ্জে অনেকগুলো সমস্যা ইতিমধ্যে চিহ্নিত হয়েছে, আমরা সেই সমস্যা সমাধানের জন্য এই নির্বাচনে এসেছি এবং এই নারায়ণগঞ্জ সদর বন্দর নিয়ে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। তার মধ্যে একটা তো 5 বছরের পরিকল্পনা, সকলেই বলে আমার 3 মাসেরও একটা ছোট পরিকল্পনা আছে। এই 3 মাসের দৃশ্যমান পরিকল্পনা যদি আমি দৃশ্যমান বদল উন্নতি না দেখাতে পারি, আমি ঘোষণা করি যে আমি এমপিত্ব ছেড়ে দিব, এমপি থেকে পদত্যাগ করব। অর্থাৎ যদি একটা 3 মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন না ঘটাতে পারি। জি, আমরা এখন যেতে চাই আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি হাজী নুরুদ্দিনের কাছে। মাইক্রোফোনটা হাজী নুরুদ্দিন সাহেবের কাছে দেন। হাজী নুরুদ্দিন, আপনি একটু দাঁড়িয়ে প্রশ্নটি করুন। এখানে 3 জন প্রার্থী রয়েছেন আমাদের, মাকসুদ হোসেন, এবিএম সিরাজুল মাহমুদ এবং তরিকুল সুজন। জি, এখানে না এটার উপরে যে আপনি প্রশ্নটি করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নুরুদ্দিন আহমেদ, সভাপতি আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন। আমার 3 জন সম্মানিত প্রার্থীর কাছেই আমার প্রশ্ন হলো যে আমরা যারা নারায়ণগঞ্জে বসবাস করি, আমরা ফুটপাত দিয়ে হাঁটতে পারবো কি না, সড়কে যান চলাচল নিরাপদভাবে আমরা চলতে পারবো কি না, নদী আমাদের দূষণমুক্ত থাকবে কি না, এবং নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ, একটি বিশ্ববিদ্যালয়, একটি কারিগরি বিশ্ববিদ্যালয় এগুলি স্থাপন হবে কি না, এ ব্যাপারে আপনারা তড়িৎ কোনো ব্যবস্থা নেবেন কিনা যদি নির্বাচিত হন। সেই সংক্ষেপে আমি এইটুকুই বললাম, বেশি কথা বলতে চাই না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তরিকুল সুজন। ধন্যবাদ আমাদের সকলকে। আপনাকে দিয়ে শুরু করতে চাই। ফুটপাতে হাঁটার উপযোগী থাকবে কিনা, মেডিকেল কলেজ হবে কিনা, বিশ্ববিদ্যালয়, কারিগরি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে তিনি প্রশ্ন করেছেন। আমি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিংবা আমার নির্বাচনী ইশতেহারে এটা লিখিত আছে, সেটা প্রকাশ করব যে এমপি নির্বাচিত হওয়ার পর আমার প্রথম কাজ হবে নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার উদ্যোগ নেওয়া। এবং একই সাথে আমি আবারও বলি, পরিষ্কারভাবে বললি, নারায়ণগঞ্জে যারা এমপি নির্বাচিত হন তারা নিজেরাই একটা প্রবলেম। তারা নিজেরাই ফুটপাত থেকে সন্ত্রাসী করেন, চাঁদাবাজি করেন এবং এই ফুটপাত হয়েছে কাঁচা টাকা এবং লাঠিয়াল বাহিনীতে, বাকিরা অতীতে পরিণত করেছেন। আমি 3 মাসের মধ্যে এটা একটা দৃশ্যমান পরিবর্তন না ঘটাতে
না গড়াতে পারলে এমপি যদি আমি হই সেইখান থেকে পদত্যাগ করব। জি, মাকসুদ হোসেন, একই প্রশ্ন যে প্রশ্নটি করেছেন, ফুটপাত, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, কারিগরি বিশ্ববিদ্যালয়, এটি তো আমাদের সবারই পুরো নারায়ণগঞ্জবাসী, পাঁচ আসনবাসীর দীর্ঘদিনের এটা একটা প্রত্যাশা। এটা অতীতে অনেক এমপিরা প্রতিশ্রুতি দিয়েছেন, অথচ ওনারা এটা কোনোভাবেই এটার কোনো উদ্যোগ নেননি বা আমরা এটা কাজে পর্যবসিত হয়েছে এমন কোনো আমরা প্রমাণ পাইনি। তবে আমরা অবশ্যই নারায়ণগঞ্জ শহরের বা নারায়ণগঞ্জবাসীদের যে প্রত্যাশা, এই প্রত্যাশা অনুযায়ী তো আমরা কাজ করব। তাদের যেহেতু প্রত্যাশা, এটা তাদের প্রত্যাশার সাথে আমিও একমত। জি, আমাদের একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং আমাদের একটি জাতীয় বিশ্ববিদ্যালয় হওয়া খুবই জরুরি। জি, শিক্ষার জন্য। এবিএম সিরাজুল মামুনের কাছে মাইক্রোফোনটি দেবেন। যেটি তরিকুল সুজন বারবার অভিযোগ করছিলেন যে আসলে এখানে এমপি যারা বিগত দিনে ছিলেন তারাই মূল সমস্যা, সামনের দিনে কি এমন কোনো সমস্যা হওয়ার শঙ্কা আছে কিনা? আমি ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে আসলে এই নারায়ণগঞ্জে যারা নির্বাচিত হচ্ছেন আসলে তারাই আসলে এই সংকটের জন্য দায়ী। আসলে মানুষ যখন রাজনীতিকে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার মাধ্যম হিসেবে গ্রহণ করে তখন এগুলো হবেই। আমার নুরুদ্দিন ভাই যে প্রশ্নটা করেছেন, এখন কি কেউ এখানে বলবে যে আমি বিশ্ববিদ্যালয় করবো না? কেউ বলবে? এখন সবাই তো বলবে। এখন তো মানুষ প্রতিশ্রুতি যা দেয় তখন তো আর খেয়াল করে না, মানুষ ক্ষমতার জন্য সব কিছু করে। মানুষ তার ব্যক্তিগত এই যখন রাজনীতিকে সে নেয় তার ব্যক্তি প্রতিষ্ঠার মাধ্যম হিসাবে, তখন সে সব ধরনের কথাই বলে, কিন্তু বাস্তবে কোনো কাজ করে না। এটাই বাস্তব। সেই জন্যে পুরানো রাজনীতির উপরে আমাদের নির্ভর করা চলবে না। আমাদেরকে ব্যক্তিকে দেখতে হবে আগে, সেই ব্যক্তিরা আসলে কেমন। ব্যক্তির কথা দেখলে হবে না, ব্যক্তিকে জাজ করতে হবে, ব্যক্তির জীবনটাকে দেখতে হবে সেই ব্যক্তিটা আসলে কমিটেড কিনা। এই জন্যে পুরনো রাজনীতিকে জাতি প্রত্যাখ্যান করবে এবং নতুন রাজনীতিকে মানুষ ইনশাল্লাহ গ্রহণ করবে। জি, আমরা নারী প্রতিনিধি, আমরা একজন নারী প্রতিনিধি নিতে চাই। মাইক্রোফোনটা নারী প্রতিনিধির কাছে দেন। এখানে আমরা কয়েকজন শিক্ষককে দেখতে পাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? তিনজন প্রার্থী রয়েছে। যে মাইক্রোফোনটা দেন। আসসালামু আলাইকুম। বাংলা ভিশনকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি কামরুন্নাহার কাকুলি বিদ্যানিকেতন হাই স্কুলের একজন শিক্ষক। আমার ভবিষ্যৎ সাংসদদের কাছে প্রশ্ন থাকবে যে নারায়ণগঞ্জ রাজধানী শহরের একটি স্থানীয় এবং কাছাকাছি এলাকা হওয়া সত্ত্বেও এখানে শিক্ষা একটা ব্যবস্থা নেই। এখানে কি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সম্ভব কিনা? পাশাপাশি কারিগরি শিক্ষা ব্যবস্থায় যদি একটু জোরদার করার মতো কোনো পরিকল্পনা আপনাদের থাকে, সেই সাথে আমি বিনীতভাবে জানতে চাইব, নারায়ণগঞ্জ দুটি হসপিটাল আছে, দুটোর একটিতেও আইসিইউর ব্যবস্থা নাই। সিরিয়াস কোনো রোগী হলে অবস্থা আমাদের ঢাকামুখী হতে হয়। অনেক সময় এই ক্ষেত্রে দেখা যায় যে রোগী মৃত্যুর দিকে ঝরে যায়। তো এই জন্য আপনাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। জি, আসলে সিরাজুল মামুন ভাই, আপনি যেটা বলছিলেন যে এখন তো আপনারা সবাই হায় হা মিলাবেন, না করবেন। আসলে মানে সমস্যাগুলো দেখেন, মানে সবাই কিন্তু কমন সমস্যার কথা বলছেন। এতদিনে এই সমাধানগুলো হলো না কেন? ওই যে বললাম যে রাজনীতিকে তারা মনে করে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যম, তাহলে সেবাটা সে কেন করবে? তার তো মাইন্ডসেটটাই আরেক রকম। এই জন্য আমি আমার বোনকে ধন্যবাদ। শিক্ষার ব্যাপারে উনি একটা প্রশ্ন করেছেন। আমি নিজে একজন শিক্ষক ছিলাম। খুব সম্ভবত বাংলাদেশে পার্সোনালি একটা মানুষ এত স্টুডেন্ট পড়াইছে বলে আমার জানা নাই, আমার মতো আর কি। আমি শিক্ষাকে খুব ভালোবাসি, পড়ানোকে ভালোবাসি। ইনশাল্লাহ নির্বাচিত হলে নারায়ণগঞ্জের শিক্ষার মানকে উন্নত করা এবং শ্রেণীকক্ষে পাঠদান করা, আমি বলেছি প্রয়োজন নিজে আমি ক্লাস নেব। আমার বিষয়ে নিজে ক্লাস নিয়ে আমি এই নারায়ণগঞ্জের যত ইংরেজি শিক্ষকরা আছে সবাইকে আমি ট্রেনিং দিয়ে শ্রেণীকক্ষে পাঠাবো ইনশাল্লাহ। এটা যে মাকসুদ হোসেনের কাছে শিক্ষা নিয়ে একটু জানতে চাইব, শিক্ষার মানের বিষয়ে একটু জানতে চাইব। আসলে আমাদের তো যে শিক্ষার মান বর্তমানে এটা একেবারে নিম্নমুখী। আমাদের গত করোনাকালীন সময়ে যে শিক্ষার যে ব্যবস্থাটা যেভাবে ধ্বংস হয়ে গেছে, আমাদের শিক্ষার মানটা এখন আর কিন্তু আগের মতো দাঁড়াতে পারেনি। তারপর বিভিন্ন সিলেবাস চেঞ্জ, মানে বিভিন্ন রকমের এই আপনার শিক্ষার উপর যত রকমের
জঞ্জাল চাপানো, যার কারণে শিক্ষার ব্যবস্থাটা আমাদের দেশে খুব ভালো নেই। তা আমার ইচ্ছা, আমি অবশ্যই আমাদের নারায়ণগঞ্জের মানুষের যে চাহিদা অনুযায়ী আমাদের নারায়ণগঞ্জে একটি ভালো মানের একটি বিশ্ববিদ্যালয় হবে এবং চিকিৎসা ব্যবস্থাও অনেকেই অপ্রতুল আমাদের নারায়ণগঞ্জে। আপনারা এমপি নির্বাচিত হতে পারলে এই কাজগুলি করবেন অবশ্যই জি। ইনশাআল্লাহ। তরিকুল সুজন, প্রত্যাশার প্রাপ্তির মধ্যে ফারাকটা এত বেশি কেন? একটা বড় মুশকিল হচ্ছে যে ঢাকা থেকে নারায়ণগঞ্জের দূরত্ব খুবই কম, কিন্তু এই নারায়ণগঞ্জ সবসময় ঢাকার প্রয়োজনে ব্যবহৃত হয়েছে। নারায়ণগঞ্জ ঢাকাকে অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিক জায়গা থেকে যখনই নারায়ণগঞ্জকে প্রয়োজন ঢাকা তখনই ব্যবহার করছে। এমনকি এখানকার সমস্ত উন্নয়ন প্রকল্পে নারায়ণগঞ্জ প্রাধান্য পায়নি, প্রাধান্য পেয়েছে ঢাকা। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ দুটি সরকারি হসপিটাল আছে, তার কোনো হসপিটালে আইসিইউ নেই। এটা নারায়ণগঞ্জের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমরা মনে করি যে কোনো মূল্যেই যদি আমরা নারায়ণগঞ্জের আইসিইউ এবং একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন করতে পারি তাহলে সেটা সম্ভব। এইটার জন্য আমি একটা প্রধান সংকটকে মনে করি, নারায়ণগঞ্জের আয়তন হচ্ছে 684 বর্গ কিলোমিটার এবং নারায়ণগঞ্জ 5, সুনির্দিষ্ট করে নারায়ণগঞ্জ 5-এর আয়তন হচ্ছে মাত্র 96 বর্গ কিলোমিটার। এই 96 বর্গ কিলোমিটার প্রায় 20 লক্ষাধিক মানুষ বসবাস করে, কিন্তু জেলার যে বিভাগ সেইটার প্রশাসনিক বিভাগে নারায়ণগঞ্জ একটা বি ক্যাটাগরির জেলা। ফলে নারায়ণগঞ্জ কখনোই ঢাকার কাছে প্রয়োজন মানে যেটুকু প্রয়োজন সেটুকু কখনোই বরাদ্দ পায়নি। যতটুকু প্রয়োজন ততটুকু উন্নয়ন হয়নি এবং যতটুকু প্রয়োজন ততটুকু লোকবল আমরা কখনোই পাইনি। ফলে এই নারায়ণগঞ্জ সবসময় একটা অবহেলিত এবং বঞ্চিত থেকে গেছে। আমরা যদি এই সংকটটাকে কাটিয়ে উঠতে পারি তাহলে আমি মনে করি শিক্ষা, স্বাস্থ্যে নারায়ণগঞ্জের একটা গুণগত পরিবর্তন সম্ভব এবং এই নারায়ণগঞ্জ পুরো দেশের মধ্যে একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। জি, আমরা একজন জি আপনার কাছে আসবো, আমরা শেষ করে দেব। আমরা একজন ছাত্রের নিতে চাচ্ছি, ছাত্র এখানে শিক্ষার্থী আছে না, একজন শিক্ষার্থীর প্রশ্ন নিতে চাচ্ছি। এই যে মাঝখানে দাঁড়ানো শিক্ষার্থীর প্রশ্ন, একজন শিক্ষার্থীর প্রশ্ন নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি নারায়ণগঞ্জে বসবাসরত একজন স্টুডেন্ট, পড়াশোনা ঢাকায় করি, তো এখানে আমি থাকি আর কি। তো আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে নারায়ণগঞ্জে বিগত সময় দেখা গেছে পতিত সরকারের আমলে যে নারায়ণগঞ্জে ছাত্রদের দ্বারাই ছাত্ররা নিপীড়িত হয়েছে বেশি আর কি, বিভিন্ন ক্ষেত্রে, যেমন র্যাগিং বলতে পারেন, কিশোর গ্যাং। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কাজগুলা বিগত সরকারের যে লোকজন ছিল বা কর্মী ছিল তারাই করছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনারা যদি 3 জন থেকে কেউ নির্বাচিত হতে পারেন, আপনারা কি তাদের রুলস ফলো করবেন নাকি আপনাদের নিজস্ব নতুন বাংলাদেশের যে আমাদের জুলাই অভ্যুত্থানের যেভাবে আমরা স্বাধীনতা পেয়েছি সেভাবেই স্বাধীনভাবে আমাদের ছাত্ররা যাতে চলতে পারে সেই ব্যবস্থা করবেন, নাকি আবার পুরনো যে শেখ হাসিনা যেভাবে আমাদেরকে শোষিত করছে সেভাবে করবেন? জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আরও কেউ প্রশ্ন করবেন? শেষ প্রশ্ন আরেকজনের প্রশ্ন নিতে চাই আমরা। যে দাঁড়িয়ে প্রশ্ন করুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হইল, যেহেতু এখানে আমাদের মামুন স্যার আছে, বিশেষ করে ওনার কাছে আমার একটি প্রশ্ন। উনি অত্যন্ত জনপ্রিয় একজন স্যার ছিলেন, কিন্তু উনি মনে হয় ভুলে গেছেন আমাদের নারায়ণগঞ্জে সারা বিশ্বে, সারা বাংলাদেশে প্রতিবন্ধীদের নিয়ে ওনাদের নির্বাচনী ইশতেহারে আমি কোনো কিছু পাইলাম না। আসলে আমাদের বর্তমানে বাসের মধ্যে প্রতিবন্ধীদের জন্য 4টা সিট রাখে, কিন্তু আমাদের এত সুন্দর নির্বাচন ইশতেহার দেখলাম, কিন্তু এর মধ্যে প্রতিবন্ধীদের জন্য কিছু পাইলাম না। প্রতিবন্ধী? জি। আরেকটি কথা হলো, আমরা সবাই এখন পিতামাতা হয়ে গেছি বেশিরভাগই। আমাদের আমলে আমরা যে সময় এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতাম তখন কোনো ভর্তি বাণিজ্য ছিল না। বর্তমান আমাদের
ছেলেমেয়েরা 5,000, 10,000, 6,000, 3,000 এরকম ভর্তি ফি দিয়া প্রত্যেক ক্লাসে পাস করলো, তা ভর্তি ফি দিয়া এই ক্লাসে ভর্তি করতে হয়। এটা কি আপনারা সংসদে গেলে এটা কি আপনারা সারা বাংলাদেশ নিয়ে কাজ করবেন কিনা? জি, বুঝতে পেরেছি, প্রশ্ন বুঝতে পেরেছি। খুবই সংক্ষেপে প্রশ্ন যেহেতু সিরাজুল মামুন আপনার কাছে, প্রতিবন্ধী মানুষের জন্য আপনাদের ইয়েটা নাই কেন? ধন্যবাদ ভাই। প্রতিবন্ধী নাই, আমরা তো এখনো চূড়ান্ত ইশতেহারটা প্রকাশ করি নাই। অবশ্যই থাকবে, এবং আমাদের যদি সরকারিভাবে নাও থাকে, আমি কথা দিলাম যে প্রতিবন্ধী যারা আছেন, এবং এই জাতীয় যারা নিঃস্ব মানুষ, তাদের জন্য আমাদের স্বতন্ত্র ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আর ভর্তি বাণিজ্যের কথা খুব উল্লেখ করলেন। ভর্তি বাণিজ্যের কথা আমি বলেছি যে শিক্ষকদেরকে আমরা মোটিভেশন করব, এগুলো তো মোটিভেশন ছাড়া কোনো ওয়ে নাই। তাদেরকে বুঝাবো যে শিক্ষার সঙ্গে এই বাণিজ্যের কোনো সম্পর্ক নাই, তাদেরকে বুঝিয়ে আমরা চেষ্টা করব এটাকে কমিয়ে আনতে। জি, কিশোর গ্যাংয়ের কথা বলছিলেন। এগুলো থাকবে না। আমাদের 10 দলীয় জোটে যেরকম কর্মীরা যারা আছে, সাথীরা যারা আছে, আমাদের যে আদর্শ, এই আদর্শে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকতেই পারবে না ইনশাআল্লাহ। জি জি, আমরা যেতে চাই মাকসুদ হোসেনের কাছে মাইক্রোফোনটি দেন। একেবারে ছোট ছোট করে যদি বলেন, কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং প্রতিবন্ধী এবং ভর্তি বাণিজ্যের বিষয়ে প্রশ্ন করেছে। আমি প্রথমে যেই মাদক এবং চাঁদাবাজি এই ব্যাপারে বলবো যে এটি তো আমাদের আসলে নারায়ণগঞ্জে, যেটা উনি বলে বারবারই ইঙ্গিত করছেন যে অতীতে যারা আমাদের এই নারায়ণগঞ্জ 5 আসনে বা নারায়ণগঞ্জের অন্যান্য আসনেও যারা সংসদ সদস্য ছিলেন, এদেরকে প্রতি আপনার কি বলে যে কিশোর গ্যাং বা যে চাঁদাবাজ, এদেরকে তারাই আশ্রয় প্রশ্রয় দিয়েছে, এবং তাদের আশ্রয় প্রশ্রয়ই তারা মানে এগুলো করার সুযোগ পেয়েছে, সাহস পেয়েছে। তো আসলে আমরা তো এই যে এক ভাই প্রশ্ন করছিলেন যে 5ই আগস্টের পর আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এবং আমরা সব ক্ষেত্রেই নতুনভাবে আমরা সিদ্ধান্ত নিব এবং নতুনভাবে আমরা কাজ করবো। এবং কথা বুঝতে পেরেছি। অনুষ্ঠান শেষ পর্যায়ে তরিকুল সুজনকে দিয়ে আমরা শেষ করব। আপনার একটা কথা বাকি ছিল, মাইক্রোফোনটা দেন, এক কথা যদি বলেন। জি জি, আমি একটা কথা আপনাদের বলবো যে আজকে সবাই ভালো ভালো কথা বলতেছেন, সবাই, কিন্তু প্রার্থীদের ব্যাপারে জনগণের মধ্যে একটা আশঙ্কা বিরাজ করছে। তারা প্রভাব বিস্তারের জন্য, তারা পেশি শক্তির ব্যবহারের জন্য কেউ চিন্তা করতেছেন, কিন্তু নারায়ণগঞ্জের মানুষ এটাকে প্রতিহত করবে ইনশাল্লাহ। আমাদের যেতে হবে না, জনগণ মাঠে নেমে এদেরকে কিন্তু ওদিন 12 তারিখ প্রতিহত করবে ইনশাল্লাহ। তরিকুল সুজন ইতিবাচক রাজনীতি করছেন, আপনার কাছে ইতিবাচক বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। সমস্যা অনেক রয়েছে, সমাধানের পথটা কি? দেখেন, আমার কাছে রাজনীতিটা আমি যেভাবে দেখি, আমি আমার স্কুল লাইফ থেকেই পলিটিক্স করছি, এবং এই যা আমরা বলি এটা আমার কাছে প্রতিশ্রুতি নয়, এটা আমার কাছে জীবনের অংশ। এবং এই প্রত্যেকটি ঘটনার ভুক্তভোগী নারায়ণগঞ্জের নাগরিকরা এবং আমি। এই নারায়ণগঞ্জের যানজট, কিংবা এই নারায়ণগঞ্জে কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজি, কিংবা মাদক, কিংবা এইখানকার যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, তারা কিন্তু এমপিদের শেল্টারেই চলেন। এবং আপনি দেখবেন এমপি কেবলমাত্র এদেরকে নিয়ন্ত্রণ করছে না, এমনকি ইউনিয়ন পর্যন্ত মেম্বার কে হবেন সেটাও নিয়ন্ত্রণ করেন। আপনি হতে পারলে এই সমস্যাগুলো আপনি সমাধান করে ফেলবেন। নিশ্চিতভাবে বললেন যে আমি এমপি হতে পারলে এই নারায়ণগঞ্জটা আমরা একটা সুস্থ, সুন্দর, নিরাপদ নারায়ণগঞ্জ হিসেবে গড়ে তুলব। এবং যদি আমি 3 মাসের মধ্যে কোনো দৃশ্যমান পরিবর্তন না করতে পারি, আমি এমপি থেকে পদত্যাগ করব। আমি ক্ষমতার জন্য আসিনি। আপনারা তিনজন অনেক ভালো ভালো কথা বললেন, মাকসুদ হোসেন, এবিএম সিরাজুল মামুন, তরিকুল সুজন, আপনারা তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কথা নিশ্চয়ই ভোটাররা আশ্বস্ত হবেন এবং তারা নিশ্চয়ই প্রার্থী বাছতে ভুল করবেন না। সুপ্রিয় দর্শক, আপনাদের এতক্ষণ রোড টু ভোট অনুষ্ঠান দেখছিলেন। নারায়ণগঞ্জ 5 আসনের জনগণের কথা, ভোটারদের কথা শুনছিলেন, প্রার্থীদের কথা শুনছিলেন, আমরাও শুনছিলাম। নিশ্চয়ই আগামী 12ই ফেব্রুয়ারি প্রার্থীরা মাঠে থাকবেন এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। সেই প্রত্যাশায় আমরা আজকে এই অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো জেলায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।